প্রতিকূল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন এসেছিল তোমার কাছে, তৃণমূলের কি এই অবস্থা যে প্রতিকূলকে ফোন করে তার দলে জয়েন করাতে হবে? তৃণমূল তো এখন একক সংখ্যাগরিষ্ঠতায় যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, পয়েন্ট তো এই জায়গাটায়। সেখানে তৃণমূলের কি দরকার প্রতিকূলকে ফোন করার? এক্স্যাক্টলি, কিন্তু তুমি তো বললে যে অভিষেক তোমায় ফোন করেছিল। এই যে এবার এরকম একটা অবস্থা কিছু বলে যে তোমাকে দলের সেকেন্ড ইন কমান্ড, সে তোমাকে ফোন করছে, তার মানে আপনি উল্টোটাই ভাবুন যে দলের সেকেন্ড ইন কমান্ড একটা লোকসভা কেন্দ্রের সাংসদ, এবং যার বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছিলে, যার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম, চিরপ্রতিদ্বন্দ্বীকে ফোন করতে ওই মানুষটা পারে। এই যে আমাদের মুশকিল কোথায় জানো তো কৌশিকদা, আমরা না বাইরে থেকে তৃণমূল সম্পর্কে এমন ন্যারেটিভ তৈরি করি, তৃণমূল মানে অশিক্ষিত, পড়াশোনা করে না, রাজনীতির চর্চা হয় না, তৃণমূল মানে উদ্ধত্ত, তৃণমূল মানে নেতাদের আশেপাশে যাওয়া যায় না। এই ন্যারেটিভটা আমরাই তৈরি করেছি। বাট আমি তো ন্যারেটিভটা ভাঙলো তো। কিন্তু তার সাথে কথা বলার পর তোমার কি মনে হলো, তোমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট? এই অ্যাসাইনমেন্ট ছিল কি, অভিষেক ব্যানার্জি কোনোদিন ফোন করতে পারে না। অ্যাসাইনমেন্ট কি বাংলার মানুষের? মমতা ব্যানার্জি ফোন করবে? আপনি অনেক সেলিব্রিটি আছে, অনেক মানুষ জিজ্ঞেস করে মমতা ব্যানার্জি পার্সোনালি ফোন করেছে, বহু লোকজন আছে, সিম্পলি সাধারণ। আমরাই ন্যারেটিভ তৈরি করে রেখেছি যে ভাই ভীষণ ওরা, ভাই প্রচুর সিকিউরিটি, সঙ্গে কথা আশেপাশে যাওয়া যায় না। আমাকে তো যখন আপনি ওই যদি ওই ঝান্ডা যখন দিচ্ছিল, যদি ওই ছবিটা দেখান, দেখবেন আমি একটু মানে হেজিটেট ফিল করছিলাম। আমাকে কাঁধে হাত দিয়ে কাছে টেনে নিয়েছে। কিন্তু তারও তো ইমেজ আছে, সে তিনি হচ্ছেন যুবরাজ, এটা তো তার ইমেজ। এবার সেটা বিরোধীরা বলে সেই ইমেজ, এবং তুমি যখন তার সাথে ব্যক্তিগত স্তরে তোমার যখন আলাপচারিতা হলো, দলে আসার আগে যখন এই আলোচনাগুলো হচ্ছে, এবং তাকে যখন একেবারে ক্লোজ কোয়ার্টার থেকে আপনি ছবিটা দেখুন, প্রথমে ঝান্ডা মারাতে দিয়েছে, আমার মধ্যে আর হেজিটেশনে গায়ের কাছে যাব, দেখুন আমি কিচ্ছু বলিনি, দেখুন নিজে কাঁধে হাত দিয়ে টেনে নিল। এটাই তো অভিষেক ব্যানার্জি, যার বিরুদ্ধে কুৎসা করা হয়, যার বিরুদ্ধে আক্রমণ করা হয়। এটা অভিষেক ব্যানার্জি ঠিকই, কিন্তু এরকমই একজন অশীতিপর বৃদ্ধ তোমাকে ডেকেছিল, বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান, তুমি তার ডাকেও সাড়া দাওনি। সেটা কি সৌজন্য? না, একদমই সৌজন্য নয়। আমি দেখুন, আমি আবারও বলছি, ওই মানুষটা তোমাকে ডেকেছিল একদম, হ্যাঁ ডেকেছিল তো, হ্যাঁ, এবং বিমান বস আমাদের অপেক্ষা করেছিল। একদমই, আমি একদমই অস্বীকার করছি না তো। মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা কথা বলার অভ্যাস আমার নেই। তুমি বলেছো যে আপনারটা আদেশ, আমি যেতে পারবো না। না, ওটা বলিনি। এই পয়েন্টটা হচ্ছে এই জায়গাটায়। কি বলছিলে? বলছি, একটা ঘটনা বললে তো হবে না, তার আগের ঘটনাগুলো বলতে হবে। আমি একটা চিঠি দিয়েছি টুডে সম্পাদক, তার 1 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে বাজারে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তার কয়েক ঘন্টা পরে বিমান বস ফোন করলেন, তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি কথা বলতে রাজি আছি ফোনে। বলছি না, তুমি আমার কাছে এসো। বিমান, আমি আপনাকে ফেস করতে পারবো না। আপনার যে কোনো কথা, যে কোনো অনুরোধ আমার কাছে আদেশ বলে মনে হবে, এবং আপনি যা বলবেন, আমি চাই বা না চাই, আমাকে ওটা করতে হবে। তো ফলে আপনার চোখের দিকে তাকিয়ে, বা আপনি যদি বলেন যে প্রতিকূল তোমাকে থাকতে হবে, তোমার কোনো কথা আমি শুনবো না, এটাই ফাইনাল, থাকতে হবে আমার, তখন তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? না, তখনও সিদ্ধান্ত নিইনি। আমার প্রশ্ন ছিল, আমার তো অভিমান কয়েকজনের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়। এখনো বলছি, আমার অভিমান দলের বিরুদ্ধে না, কয়েকজনের বিরুদ্ধে, কয়েকজনের পদ্ধতির বিরুদ্ধে। ওখানে স্পেসিফিক করে লেখা আছে, জেলা ও রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতি ও ভাবনার সঙ্গে আমি একমত হতে পারছি না, তাই মানসিক দ্বন্দ্বে ভুগছি। তাহলে আমি যাদের নিয়ে মানসিক দ্বন্দ্বে ভুগছি, সেই চেয়ারকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছি। এবার আপনি বলবেন, বিমান বস্তু ডাকলো, তুমি এলে না কেন? আমি যে চিঠি দিয়েছি, আমি কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে দিইনি, কিন্তু একজন কর্মচারী একজন বসকে চিঠিটা লিখেছে, কারণ তিনি বস আর কর্মচারীর সম্পর্কে নিয়েছিলেন। একজন কর্মচারী যখন বসকে চিঠি লিখে, বসের রিপ্লাই দিতে হয়। আচ্ছা, আমার উল্টো প্রশ্ন, ওই যে বলছেন না 80 বছরের বৃদ্ধা লোককে নামাতে হলো, নামালেন কে? কেন নামালেন? উনি 80 বছরের বৃদ্ধাকে নামাতে পারলেন, নিজে একটা ফোন করতে পারলেন না, উদ্ধত প্রতিকূল রহমানের। আচ্ছা, যদি এই লোকটা বদল হবে তো তারপরে অন্য কথা, নেক্সট পয়েন্ট। আচ্ছা, বিমান বসুর সঙ্গে তো প্রতিকূল রহমানের কথা হয়েছে। প্রথম একটা রাগ ছিল যে ভাই, আমি তো অভ্যন্তরে বলতে চাইছি, আমি তো দল ছাড়বো, মানে যতক্ষণ না পর্যন্ত চিঠিটা বাইরে আসছে, ততক্ষণ পর্যন্ত পার্টিতে আমার ব্যাক করার অপশান আছে। ঠিক, দলের মধ্যে আলোচনা করতাম। তুমি যখন চিঠি বাইরে প্রকাশ করে দিলে, আমার মধ্যে লজ্জা তৈরি হবে তো, নিশ্চয়। তুমি বাইরে প্রকাশ করে দিলে, ঠিক আছে চলো। তারপর দিন সকাল হলো, ভাবছি বিকালের দিকে যাবো বা সন্ধ্যার দিকে বিমানদার কাছে যেতে পারি। আমার সঙ্গে আমার পাড়ার কিছু এলাকার লোকজন, কিছু কমরেড বসেছিল, মাথা ঠান্ডা করো। বিমানদা বলেছে, দেখি না করা যায় না রে, সন্ধ্যার দিকে দেখি আবার গাড়ি নিয়ে যাব, ট্রেনে যেতে ভালো লাগছে না, একটা গাড়ি ভাড়া করে দিস না, টাকা দিস কিছু, যাবো আমি। হঠাৎ একটা ফোন, অমুক চ্যানেলের সাংবাদিক বলছি, অমুক পেপারের সাংবাদিক বলছি, আমি নাম নিচ্ছি না, পেপার নেওয়া যায় না স্বাভাবিকভাবে।
বিমানদার সঙ্গে তোমার কি কথা হয়েছে? আচ্ছা, বিমানদার সঙ্গে প্রতীকুর রহমানের কথা হয়েছে 1-to-1, মাঝখানে একজনের ফোন ছিল, তিনি 3জন। ওই সাংবাদিক জানলেন কি করে? তাই তার মানে কেউ ইচ্ছে করে ইন্টেনশনালি, যে প্রথমে আমার খবর লিক করেছে, যে প্রথমে বিমানদার খবরও লিক করেছে, এটা প্রেশার তৈরি করার চেষ্টা হচ্ছে। প্রতিকুর, বিমান বস তোমাকে ডাকলো, যে প্রশ্নটা তুমি করলে, তুমি এলে না, তোমার এত উদ্ধত্ত। আমি যেতাম আলিমুদ্দিনে, বিমান আমার হাতটা ধরে বলতো, প্রতিকুর থেকে যাও, প্রতিকুর কথা শোনো। আর ওই ছবিটা কি কথা হয়েছে লোকজন তো জানতো না, যা হাতটা ধরতো আর একটা ছবি উঠতো। যখন সোশ্যাল মিডিয়াতে আসতো, যে সমর্থকরা মরা কান্না কাটছে, তারা তো বলতো যে বিমান বোস হাত ধরে বলেছে, প্রতিকুর রহমান শুনলো না, তাহলে কতদিনের রাজনীতি করেছে ও। তো ফলে আমি আদালতে সওয়াল জবাব করার আগেই আমি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাব। মানে তুমি মনে করছিলে ওটা একটা ট্র্যাপ? আমি মনে করছি না, আমি মনে করি এখন ওটা একটা ট্র্যাপ। সেই ট্র্যাপে ফেলে সমস্ত চিত্রনাট্য সাজানো সেটা হয়েছে। পড়োনি? এখনও যেটা বলছে যে প্রতিকুর রহমান স্ক্রিপ্টেড অনুযায়ী সব করেছে, যে যদি প্রতিকুর রহমান স্ক্রিপ্ট অনুযায়ী সমস্ত কিছু করে থাকে, যে তৃণমূলে যাবে বলে অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিল, নতুন করে প্রতিকুর রহমান এটা করেছে, একটা স্ক্রিপ্ট লিখে আইপ্যাকের সঙ্গে স্ক্রিপ্টেড চিত্রনাট্য করেছে, এবং প্রতিকুর রহমান সেই স্ক্রিপ্টেড নাটকের একজন প্লেয়ার হয়েছে। আমি মেনে নিচ্ছি, আমি একটা স্ক্রিপ্টেড নাটকের আমি প্লেয়ার, আমি মেনে নিচ্ছি। সেই স্ক্রিপ্টে তার মানে হুমায়ুনও ছিলেন, সেই স্ক্রিপ্টে তার মানে মোহাম্মদ সেলিমও ছিলেন, সেই স্ক্রিপ্টে তার মানে ওয়েলফেয়ার ছিল, সেই স্ক্রিপ্টে এসডিপিআই ছিল। তাহলে বলতে হবে যে সবাই মিলে, এবং সেই স্ক্রিপ্টে অবশ্যই আইপ্যাকও ছিল, তাহলে মোহাম্মদ সেলিম, আইপ্যাক, হুমায়ুন সাহেব, আরও যাদের যাদের নাম বললাম, সবাই মিলে একটা স্ক্রিপ্ট লিখেছে। সেই স্ক্রিপ্টে নাটক আমি করেছি, আগে ওনারা স্বীকার করুন, ওনারা স্ক্রিপ্ট লিখেছে। তোমার কি মনে হয় যেহেতু তুমি এইগুলোর কথা বললে, তুমি হুমায়ুন কবির বললে, তুমি আইএসএফ বললে, 2021-এ আমরা দেখলাম, কোথাও গিয়ে কি মনে হয় যে মাইনরিটি পলিটিক্সটা একরকমভাবে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, বাট কোথাও কি এটা একটা কমিউনাল পলিটিক্সের দিকে অভিমুখ হয়ে গেছে, যে একটা কমিউনাল পলিটিক্স করে মানে মুসলিম ভোট টানার যে প্রচেষ্টা, সেটাকে একটা কমিউনাল পলিটিক্সের দিকে চলে যাচ্ছে? একটা হুমায়ুন কবিরের সাথে সিপিএম নেতৃত্ব বৈঠক হচ্ছে, প্রথম কথা, আইএসএফ আব্বাস সিদ্দিকী, যিনি একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন ধর্মগুরু, তার সাথে মিটিং চলছে। প্রথম কথা হচ্ছে, এটা আমরা সিপিআইএম, যে সিপিএম দেখে আমি এসেছি, আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি, স্বপ্নেও ভাবতেও পারি না যে বামপন্থী কোনো দল, সিপিএম ছেড়ে দিন, হ্যাঁ, বামপন্থী কোনো দল ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে, বা যাদের রাজনীতির অভিমুখ ধর্মের ভিত্তিতে, রাজনীতির অভিমুখ যাদের ধর্মের ভিত্তিতে, তাদের সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই, তাদের সঙ্গে জোট করা যায় না, তাদের সঙ্গে কথা বলাও যায় না, উচিতও নয়, আমি বিশ্বাস করি। তারপরে জানি তোমার তো ভোট যা শিফট হওয়ার হয়ে গেল, ঠিক আছে, চলো। উল্টো দিকে তুমি কি করছো? একদিকে তোমার ভোট তুমি বিজেপিতে শিফট করে গেছে, তুমি আটকাতে পারলে না, বা তুমি ঠেলে দিয়েছো, যে কোনো একটা হবে। এসআইআর এর পরে যে মতুয়াদের মধ্যে একটা বড় ভাঙন, যে হিন্দু অংশ তৃণমূলের বিরুদ্ধে যার প্রতি ভীষণ রাগ,